আপনি কি জানেন হুন্ডা মোটর কোম্পানি বিশ্বের অন্যতম বড় অটোমোবাইল প্রতিষ্ঠান? এই কোম্পানি প্রতি মিনিটে প্রায় 2 কোটি টাকা সেল জেনারেট করে। আজ হুন্ডা শুধু মোটর বাইক বা গাড়ি নয়, তারা তৈরি করছে জেট প্লেন, এমনকি রোবটও। অথচ এর প্রতিষ্ঠাতা শৈচিরো হুন্ডার ছোটবেলা কেটেছে অনেক কষ্টে। অবিশ্বাস্য হলেও সত্যি, একসময় শৈচিরো হুন্ডার গাড়ি তো দূরের কথা, একটা সাইকেল কেনারও সামর্থ্য ছিল না। কিন্তু সেই দরিদ্র শিশুটি ধীরে ধীরে নিজের কষ্ট আর কঠোর পরিশ্রমের মাধ্যমে পৃথিবীর সবচেয়ে বড় অটোমোবাইল কোম্পানিগুলোর মধ্যে জায়গা করে নেয়। এই সফলতার পেছনে রয়েছে অসংখ্য হোঁচট, ব্যর্থতা এবং সংগ্রাম, যা আমাদের শেখায় বড় স্বপ্ন পূরণের পথ কখনোই সরল নয়। এই ইন্টারেস্টিং গল্পের শুরু হয় 1906 সালের 17 নভেম্বর। জাপানের ছোট্ট একটি গ্রামে জন্ম নেয় শৈচিরো হুন্ডা। তার বাবা ছিলেন কামার এবং সাইকেল মেকানিক, আর মা ছিলেন দর্জি। তারা মোট 8 ভাই বোন ছিলেন, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে টাকার অভাবে শৈচিরোর 5 ভাই বোন বিনা চিকিৎসায় মারা যায়। শৈচিরোর পড়াশোনায় তেমন আগ্রহ ছিল না। ছোটবেলা থেকেই বাবার সঙ্গে মেকানিকের কাজ করত। সে প্রায়ই তার দাদার সঙ্গে গ্রামের একটা রাইস মিলে যেত। সেখানে ছিল একটি পেট্রোল চালিত ইঞ্জিন। সেই ইঞ্জিনের শব্দ, ধোয়ার গন্ধ সবকিছুই তার ভালো লাগতো। বিশেষ করে যেদিন ইঞ্জিন খুলে পরিষ্কার করা হতো, সেদিন তার চোখ জ্বলজ্বল করত। ইঞ্জিনের ভেতরের পার্টসপাতিগুলো দেখে সে মুগ্ধ হয়ে যেত। সেই থেকেই তার মনে জন্ম নেয় মেশিন আর ইঞ্জিনের প্রতি ভালোবাসা। তার বয়স যখন 11 বছর, তখন সে জীবনে প্রথমবার একটি গাড়ি দেখে। সেই 4 চাকার গাড়ি দেখে সে এতটাই মুগ্ধ হয়েছিল যে গাড়ির পিছনে সে দৌড়াতে থাকে, আর গাড়িটা কিছু দূর গিয়েই দাঁড়িয়ে যায়। ছোট্ট শৈচিরো গাড়ির কাছে গিয়ে দেখে গাড়ি থেকে পেট্রোল লিক করে মাটিতে পড়তেছে। সে কৌতূহল বশত সেই পেট্রোল তার হাতে মাখে আর গন্ধ শুকতে থাকে। আর ঠিক সেই মুহূর্তেই সে স্বপ্ন দেখতে শুরু করে, একদিন এমন একটি গাড়ি সে নিজেই তৈরি করবে। 1922 সাল, একদিন শৈচিরো এক ম্যাগাজিনে বিজ্ঞাপন দেখে টোকিও শহরের একটি গ্যারেজে কর্মচারী দরকার। গ্যারেজটির নাম ছিল 800 কাই। বিজ্ঞাপনটি দেখে সে নিজেকে ধরে রাখতে পারেনি। সাথে সাথে সে চাকরির জন্য আবেদন করে। তার ভাগ্য এতটাই ভালো ছিল যে সে চাকরিটা পেয়েও যায়। তখন তার বয়স মাত্র 14 থেকে 15 বছর। পড়াশোনা ছেড়ে নিজের ভাগ্য খুঁজতে ছোট শহর ছেড়ে দেয় আর রওনা দেয় টোকিওর পথে। মনের ভেতর তখন একটাই ভাবনা, ছোটবেলার স্বপ্নটা অবশেষে ছুঁয়ে দেখার সময় এসেছে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। সে ছোট হওয়ার কারণে গ্যারেজের মালিক তাকে গাড়ির কাছেও যেতে দিত না, বরং গ্যারেজ ঝাড়ু দেওয়া, যন্ত্রপাতি গোছানো, এমনকি মালিকের বাচ্চা সামলানো, এইসব কাজই করতে হতো তাকে। এইসব কাজ তার মোটেও ভালো লাগতো না। অনেক সময় কাজ ছেড়ে নিজ গ্রামে ফিরে যেতে চাইতো, কিন্তু বাবা মায়ের কষ্টের কথা ভেবে সে আবার কাজে মনোযোগ দিত। মাসের পর মাস কেটে যায়, তবুও তাকে গাড়ির কাজ শেখার সুযোগ দেওয়া হয় না। তার জীবনের শুরুটা ছিল বেশ কঠিন, পরিশ্রম আর ধৈর্যের এক পরীক্ষা। তার জীবনের মোড় ঘুরে যায় 1923 সালে, যখন জাপান কেঁপে ওঠে ভয়াবহ গ্রেট ক্রান্ত ভূমিকম্পে। এই ভূমিকম্প এতটাই মর্মান্তিক ছিল যে প্রায় 1,40,000 মানুষ প্রাণ হারায়। এই বিপর্যয়ের পর গ্যারেজের অনেক মিস্ত্রি নিজ এলাকায় ফিরে যায় নিজের ঘরবাড়ি ঠিক করতে। এবার গ্যারেজের মালিকের কোনো উপায় থাকে না। এক প্রকার বাধ্য হয়েই শৈচিরোকে গাড়ির কাজে লাগাতে হয়। এই প্রথমবার শৈচিরো হাতে কলমে গাড়ি মেরামতের কাজ শেখে। সুযোগ পেয়ে সে মনোযোগ দিয়ে কাজ করতে থাকে, আর ধীরে ধীরে তার দক্ষতা দেখে সবাই অবাক হয়ে যায়। অল্প কিছুদিনের মধ্যেই শৈচিরো হয়ে ওঠে পুরো গ্যারেজের সেরা মেকানিক। এদিকে জাপানে তখন রেসিং এর হাওয়া বইতে শুরু করেছে। একদিন গ্যারেজের মালিক তাকে বলল, চলো একটা রেসিং কার বানাও। এই কথাটা শুনে শৈচিরো একদম আগুনের মতো জ্বলে ওঠে আর সাথে সাথে কাজে লেগে পড়ে। পুরনো একটা আমেরিকান জেট ইঞ্জিন আর একটা লোকাল গাড়ির বডি নিয়ে নিজের হাতে বানিয়ে ফেলে এক দারুণ রেসিং কার। সে ভালোবেসে গাড়িটার নাম দেয় কার্টিস্ট। 1924 সালে জাপানের মোটর রেসিং চ্যাম্পিয়নশিপে ওই গাড়িটা অংশ নেয় আর সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অর্জন করে। শৈচিরোর গাড়ির প্রতি ভালোবাসা দেখে 800 কাই কোম্পানি ঠিক করলো শৈচিরোর নিজ শহর হামামাতসুতে একটা নতুন শাখা খুলবে, আর সেই শাখার পার্টনারশিপ দেওয়া হবে শৈচিরোর হাতে। সেই সুবাদে 1928 সালে সেই শাখার দায়িত্ব দেওয়া হলো তরুণ শৈচিরো হুন্ডার হাতে। তখন তার বয়স মাত্র 21 বছর। মালিক ভেবেছিল ছেলেটা প্রতিভাবান, নিশ্চয়ই দোকানটা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে, কিন্তু বাস্তবতা ছিল একদম উল্টো। লোকজন দোকানে আসতে
আসতেই চাইতো না। সবাই ভাবতো এই ছোট্ট ছেলেটা আবার গাড়ি ঠিক করবে নাকি। ধীরে ধীরে দোকানটা ব্যর্থতার দিকে এগোতে লাগলো। তবুও শৈশিরো হাল ছাড়লো না। সে দেখলো অন্য গ্যারেজের লোকেরা অনেক গাড়িকে রিজেক্ট করে দেয় আর বলে এই গাড়িটা ঠিক করা যাবে না। তখন সে একটা নতুন আইডিয়া খুঁজে পায়। রিজেক্ট করা গাড়িগুলোর মালিককে সে খুঁজে বের করে আর তাদের কাছে সে হাসি মুখে বলতে থাকে আমি ঠিক করব আপনার গাড়ি। আর আশ্চর্যজনক ভাবে সেই গাড়িগুলো সে সত্যিই ঠিক করে ফেলতো। এই একটাই জিনিস তার ভাগ্য বদলে দেয়। মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে শৈশিরো নামের ছেলেটা অসম্ভবকেও সম্ভব করে। দ্রুতই তার সুনাম বাড়তে থাকে। কাজের মান আর দায়িত্বশীলতার জন্য সবাই তাকে সম্মান দিতে শুরু করে। কয়েক বছরের মধ্যে তার দোকান এতটাই জনপ্রিয় হয়ে যায় যে 1931 সালে মাত্র 25 বছর বয়সেই সে মাসে 1000 ইয়েন লাভ করতে থাকে। রেসিং এর নেশা তখনও তার ভেতরে তীব্র। 1936 সালের দিকে তার বানানো গাড়ি একের পর এক রেসে জিততে শুরু করলো। রেসিং তখন তার জীবনের সবচেয়ে বড় আসক্তি। কিন্তু ভাগ্য তখন অন্য গল্প লিখছে। সেই বছর জুলাইয়ে এক রেস চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে তার গাড়িটা একদম উল্টে গিয়ে গড়াতে থাকে। শৈশিরো গুরুতর আহত হয়। 18 মাসের লম্বা চিকিৎসার পর রেসিং এ ফেরা আর সম্ভব হয়নি। তবুও সে থেমে থাকেনি। শৈশিরো ঠিক করলো এবার সে গাড়ির যন্ত্রাংশ বানাবে। আর 1937 সালে সে প্রতিষ্ঠা করে টোকাই সেইকি নামের একটা কারখানা। তার লক্ষ্য ছিল পিস্টন রিং তৈরি করা। গ্যারেজের দায়িত্ব কর্মচারীদের হাতে দিয়ে সে 50 জন নতুন কর্মী নিয়ে শুরু করলো নতুন যাত্রা। কিন্তু এবারও নতুন ঝুঁকি। পিস্টন রিং বানানোর কোনো অভিজ্ঞতাই ছিল না তার। পরিবার, বন্ধুরা সবাই সাবধান করলো এই ব্যবসা ভীষণ ঝুঁকিপূর্ণ। কিন্তু সে থামার লোক না। তারপর শুরু হলো দিন রাত নিরবিচ্ছিন্ন পরিশ্রম। টাকা ফুরিয়ে গেল, এমনকি ফ্যাক্টরি চালু রাখতে স্ত্রীর গহনাও বিক্রি করতে হলো। তবুও সে পিস্টন রিং ঠিকভাবে বানাতে পারছিল না। অবশেষে সে বুঝতে পারলো পিস্টন রিং বানানোর যথেষ্ট জ্ঞান তার মধ্যে নেই। তাই সে 31 বছর বয়সে আবারও স্কুলে ভর্তি হয় ধাতুবিদ্যা শেখার জন্য। 1 বছর পড়াশোনা করার পর সে নিখুঁতভাবে পিস্টন রিং বানানো শেখে। এরপর টয়োটা ও জাপানের নৌবাহিনীর কাছ থেকে অর্ডার আসতে শুরু করলো। ধীরে ধীরে তার ব্যর্থতা পরিণত হলো সাফল্যের পথে প্রথম আলো। 1940-এর দশকে শৈশিরো হোন্ডার ব্যবসা দারুণ গতিতে এগোচ্ছিল। সবকিছু যেন ঠিক পথেই চলছিল। কিন্তু হঠাৎ করেই সামনে আসে ভয়ঙ্কর এক বাঘ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। জাপান আর আমেরিকার যুদ্ধে আকাশ থেকে বোমা পড়তে শুরু করে। একসময় আমেরিকার বিমান হামলায় শৈশিরোর ফ্যাক্টরি মাটির সঙ্গে মিশে যায়। বছরের পর বছর পরিশ্রম, ঘাম, স্বপ্ন সবকিছু মুহূর্তেই শেষ হয়ে যায়। তবুও সে হাল ছাড়েনি। ফ্যাক্টরির ধ্বংসস্তূপ থেকে যা কিছু উদ্ধার করা সম্ভব হয়েছিল সে সবকিছু বিক্রি করে ফেলে আর দীর্ঘ সময়ের জন্য অবসরে চলে যায়। কিন্তু একদিন তার চোখে পড়ে জাপানি সেনাবাহিনীর পুরনো একটা জেনারেটর, যেটা রেডিও চালানোর জন্য ব্যবহার করা হতো। ওই ইঞ্জিনটা দেখে তার মাথায় আসে এক পাগলাটে আইডিয়া। এই একটা আইডিয়া যা ইতিহাস বদলে দেবে। যুদ্ধ শেষে জাপানে তখন জ্বালানি তেলের তীব্র সংকট। মানুষ গাড়ি বা বাসের পরিবর্তে সাইকেলেই যাতায়াত করত। শৈশিরো ভাবলো যদি এই সাইকেলে ছোট একটা মোটর লাগিয়ে দেওয়া যায় তাহলে মানুষ সহজেই চলাফেরা করতে পারবে। 1946 সালে সেই ভাবনা থেকেই সে প্রতিষ্ঠা করে হোন্ডা টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। সেনাবাহিনীর জেনারেটরের ইঞ্জিন খুলে সেটাকে সাইকেলে লাগিয়ে বানায় এক অনন্য মোটরসাইকেল। আর এই ছোট্ট মোটরই হয়ে ওঠে এক বিশাল বিপ্লবের শুরু, হোন্ডা নামের এক সাম্রাজ্যের জন্ম। এরপর থেকে সাফল্য যেন দরজায় কড়া নাড়তে শুরু করে। তবে চ্যালেঞ্জও কম ছিল না। তার হাতে ছিল মাত্র 500টা পুরনো ইঞ্জিন, আর সেই ইঞ্জিনগুলো পেট্রোলে চলতো। আর পেট্রোল তখন খুবই ব্যয়বহুল জ্বালানি ছিল। কিন্তু শৈশিরো থেমে যাওয়ার মানুষ নয়। সে ভাবলো যদি পেট্রোল এত দামি হয় তাহলে নতুন ইঞ্জিনই বানাতে হবে। আর সেই ভাবনাতেই তৈরি করলো নিজের ডিজাইন করা একদম নতুন ইঞ্জিন, যেটা সাশ্রয়ী, শক্তিশালী আর টেকসই। মানুষ তার মোটরসাইকেল দেখে মুগ্ধ হয়ে গেল। জাপানের রাস্তায় নতুন এক যুগের সূচনা হলো। এরপর শৈশিরোর মনে নতুন স্বপ্ন জাগলো, একটা সম্পূর্ণ নিজের তৈরি মোটরসাইকেল বানাতে হবে। সেই স্বপ্ন থেকেই 1949 সালে সে প্রতিষ্ঠা করে হোন্ডা মোটর কোম্পানি। তার তৈরি প্রথম মোটরসাইকেলের নাম রাখে ড্রিম। কিন্তু দুর্ভাগ্যবশত প্রথম ড্রিম মোটরসাইকেলটা বাজারে সফল হয়নি। গতি আর ডিজাইন ভালো হলেও গাড়িটা এত ভারী আর দামি ছিল যে সাধারণ মানুষ কিনতে পারছিল না। তবুও শৈশিরো হাল ছাড়েনি। সে বুঝলো আসল সাফল্য তখনই আসবে যখন সাধারণ মানুষের জন্য কিছু তৈরি করা যাবে। তাই সে নতুনভাবে শুরু করলো, লক্ষ্য রাখলো মধ্যবিত্ত মানুষের চাহিদার দিকে।
1952 সালে তার তৈরি কাপ ইঞ্জিন যুগান্তকারী পরিবর্তন আনে। ছোট, হালকা কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী এই ইঞ্জিনের ভিত্তিতেই 1958 সালে জন্ম নেয় কিংবদন্তি মোটরসাইকেল হুন্ডা সুপার কাপ। সুপার কাপের সাফল্য ছিল রূপকথার মতো। মাত্র কয়েক বছরের মধ্যেই হুন্ডা হয়ে ওঠে জাপানের শীর্ষ মোটরবাইক কোম্পানি এবং এখান থেকে শুরু হয় এক সাম্রাজ্যের যাত্রা যা বদলে দেয় পুরো পৃথিবীর অটোমোবাইল ইতিহাস। 1960-এর দশকে এসে হুন্ডা জাপানের বাজারে রাজত্ব করতে শুরু করে, কিন্তু সোইচিরো হুন্ডার স্বপ্ন এখানেই থামেনি। তার লক্ষ্য ছিল আরো বড়, নিজের হাতে তৈরি একটা গাড়ি বানানো। তখনকার সময়ে আমেরিকার বাজার ছিল বিশাল কিন্তু ভয়ানক কঠিন, কারণ আমেরিকার মানুষ মোটরসাইকেলকে ভালো চোখে দেখত না। অনেকের ধারণা ছিল মোটরসাইকেল মানেই গ্যাং, অপরাধী আর দুষ্টু বাইকারদের বাহন। সোইচিরো বুঝলেন যদি মানুষের দৃষ্টিভঙ্গি বদলানো যায় তাহলে আসল জয় আসবে। তাই সে শুরু করলো এক অনন্য চিন্তা, একটা বিজ্ঞাপন যেখানে হুন্ডাকে দেখানো হবে একটি পরিবার বান্ধব সাধারণ মানুষের বাহন হিসেবে। বিজ্ঞাপনে দেখা গেল গৃহিণী, অফিসগামী কর্মচারী, এমনকি কলেজের ছাত্ররাও হাসি মুখে হুন্ডা চালাচ্ছে। এই বিজ্ঞাপনটাই মানুষের মন কেড়েছে আর সবাই পছন্দ করতে শুরু করে মোটরসাইকেলকে। 1968 সালে শুধু আমেরিকার বাজারেই হুন্ডা বিক্রি করে 10 লাখ মোটরসাইকেল, আর 1973 সালের মধ্যে হুন্ডার মার্কেট শেয়ার পৌঁছে যায় 43%-এ। কিন্তু তবুও সোইচিরোর ভেতরের আগুন নিভল না। তার মনের ভিতর তখনও ঘুরছে সেই পুরনো স্বপ্ন, একদিন আমি আমার নিজের গাড়ি বানাবো। অবশেষে 1963 সালে হুন্ডা বাজারে নিয়ে আসে তাদের প্রথম 4 চাকার গাড়ি। যদিও বাণিজ্যিকভাবে এটি ব্যর্থ হয়, সোইচিরো তাতে থেমে যায়নি। সে বুঝতে পারে প্রথম ব্যর্থতা মানে শেষ নয়, আর সেই বিশ্বাস থেকেই 1967 সালে বাজারে আসে নতুন মডেল N360। এই গাড়িটি ছিল ছোট, শক্তিশালী আর মধ্যবিত্ত জাপানি পরিবারের জন্য একদম উপযোগী। এটা শুধু হালকা বা আরামদায়ক নয়, বরং প্রতিযোগীদের তুলনায় দামেও ছিল প্রায় 25% কম। N360 বাজারে নেমেই একেবারেই ঝড় তুলে দেয়। এটা ছিল সেই গাড়ি যা জাপানের রাস্তায় হুন্ডার 4 চাকার বিপ্লব শুরু করে দেয়। 1970-এর দশকে বিশ্বে তেল সংকট শুরু হয়, জ্বালানি খুব দামি হয়ে যায়, মানুষের কাছে গাড়ি চালানো ক্রমেই কঠিন হয়ে দাঁড়ায়। সেই সময় পরিবেশ দূষণ নিয়েও উদ্বেগ বাড়ে। আমেরিকার সরকার কঠোর আইন আনে, গাড়ি কোম্পানিগুলোকে কম দূষণকারী ইঞ্জিন তৈরি করতে হবে। অনেক কোম্পানি সেই আইনের বিরুদ্ধে লড়াই করছিল, কিন্তু সোইচিরো আইনের বিরুদ্ধে লাফিয়ে পড়েনি। তিনি ইঞ্জিন উন্নত করার দিকে কাজ শুরু করলেন। অবশেষে অনেক চেষ্টার পর হুন্ডা তৈরি করলো সিবিসিসি ইঞ্জিন। এই ইঞ্জিন ছিল পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং অত্যাধুনিক। এই ইঞ্জিন এক চান্সেই আমেরিকার সরকারকে মুগ্ধ করে দেয়, আর 1975 সালে হুন্ডা বাজারে আনে হুন্ডা সিবিস। এই গাড়িটি পরিবেশ বান্ধব, তেল সাশ্রয়ী এবং সাধারণ মানুষের জন্য আদর্শ। হুন্ডা সিবিস এত জনপ্রিয় হয় যে সারা বিশ্বের বাজারে এটি এক নতুন মানদণ্ড স্থাপন করে। এরপর হুন্ডা আরো অনেক মডেল চালু করে, সবাইকে মুগ্ধ করে এমন এক গাড়ি তৈরি করে সোইচিরো হুন্ডা, যা এখন পুরো বিশ্ব জুড়ে স্বীকৃত। সোইচিরো হুন্ডার জীবন আমাদের শেখায় প্রত্যেক ব্যর্থতা একটি শিক্ষার সূচক। ধৈর্য, অধ্যবসায় এবং উদ্ভাবনী চেতনা নিয়ে কাজ করলে স্বপ্ন সত্যি হয়। সোইচিরোর শৈশবের স্বপ্ন ছিল নিজের গাড়ি বানানো, আজ তা বাস্তব হয়েছে। হুন্ডা শুধু জাপানে নয়, পুরো বিশ্ব জুড়ে বিখ্যাত।